নমস্কার, আমি ইন্দ্রনীল। চ্যানেল লুকআউটে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি বসে আছি কলকাতা বিমানবন্দরে একটা এয়ারবাস 320-র ভেতরে। আমি কলকাতা থেকে দিল্লি যাব। আপনারা জানেন এয়ার ইন্ডিয়া বিলীনীকরণ হয়ে গেছে, টাটা গোষ্ঠীর হাতে এটা এসেছে এবং টাটা গোষ্ঠীর হাতে আসার পর এই প্রথম আমি কলকাতা থেকে দিল্লি যাচ্ছি। এর আগেও গিয়েছি, কিন্তু এই প্রথম ব্লগটা নিয়ে এসছি আপনাদের কাছে। আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন জার্নিটা কীরকম হয়। ওই বীজটা পিছিয়ে যাচ্ছে, মানে এবার পুশব্যাক শুরু হবে। এই ওয়ে বীজ দিয়েই আমরা এসেছি। ওই বীজটা দেখালাম না, আমার আর একটা ব্লগ আছে, সেটা হচ্ছে আমি বিস্তারায় দিল্লি থেকে কলকাতায় যখন এসেছিলাম সেটার পর ব্লগ করেছিলাম। তার লিঙ্কটা তলার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন, ভালো লাগবে এবং আপনারা কম্পেয়ার করতেও পারবেন যে ভিস্তারা জার্নিটা আমার কীরকম ছিল এবং এয়ার ইন্ডিয়া জার্নিটা কীরকম হতে যাচ্ছে, মানে কীরকম হলো। ও নির্দিষ্ট জায়গায় ফিরে যাবার পর পুশব্যাক শুরু হবে। পুশব্যাক মানে কি, প্লেন সামনে অনেক গেলেও পেছন দিকে যেতে পারে না, ওকে ঠেলে পেছনে তুলে দেওয়া হয়। এই যে পুশব্যাক করছে, আমার ডান দিকে মুখটা আছে, আস্তে আস্তে ওকে পুশব্যাক করে পেছন দিকে তুলে দেওয়া হবে, ঘুরিয়েও দেওয়া হবে এই সুযোগে। আমার একবার জানার ইচ্ছে হয়েছিল, আমি পাইলটকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ডান দিক বাঁ দিক একটা ফ্লাইট যায়, মানে অন রোড মাটির ওপর, কীভাবে এটাকে কন্ট্রোল করা হয়। আমি তো কখনই স্টিয়ারিং দেখিনি। তখন আমাকে বলেছিলেন ওনারা, পায়ে দুটো প্যাডেল থাকে, ডান দিকে এবং বাঁ দিকে দুটো প্যাডেলগুলোকে দিয়ে ওনারা কন্ট্রোল করেন ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে। আর যখন আকাশে থাকে তখন অন্য ব্যবস্থা থাকে। এখন আমরা ট্যাক্সি বে দিয়ে যাচ্ছি এবং এটা আমার জার্নিটা কলকাতা থেকে দিল্লি। অতএব এটা আপনারা যেটা দেখছেন এটা কলকাতা এয়ারলাইন্সে, কলকাতা এয়ারলাইন্স বলাটা ভুল, কলকাতা এয়ারপোর্ট। আমরা এখন মেন রানওয়ের দিকে যাচ্ছি। দিল্লি এয়ারপোর্টটা অনেক বড়, স্বাভাবিক কারণেই রাজধানীর এয়ারপোর্ট, খুব ব্যস্ত জায়গা। সেই তুলনায় কলকাতার এয়ারপোর্ট অতটা বড় নয়, কারো প্রাইভেট চার্টার বিমান দাঁড়িয়ে আছে। রানওয়ের দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। খুব সম্ভবত এটা বারাসাতের দিক থেকে আমাদের উড়ানটা শুরু হবে। এগুলো হাওয়া কোন দিক থেকে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে বইছে, তার উপরই নির্ভর করে কোন দিক থেকে বিমানটা যাবে। একটা ফ্লাইট নামলো। কলকাতা থেকে দিল্লি 2 ঘন্টার জার্নি। দেখা যাক কত সময় লাগে আমাদের।
বিস্তারার ব্লগটা করেছিলাম, ওটাও এয়ারবাস ছিল। ইচ্ছে করে এটাও এয়ারবাসের উপরই আমি এয়ার ইন্ডিয়ার ব্লগটা করলাম, যদিও ঘটনাচক্রে দুটোই এখন টাটা গোষ্ঠীর অন্তর্গত, কিন্তু দেখে নেব কোনটের কী সুযোগ সুবিধে। আমি বিস্তারা কী সুযোগ সুবিধে আপনাদের দেখিয়েছিলাম, আজকে আপনারা দেখবেন এয়ার ইন্ডিয়ার কী সুযোগ সুবিধে। এখনও মনে হয় পারমিশন পাইনি। যেটা বলছিলাম, ওই ফ্লাইটটার নামলো, ওটাই একটা ইন্ডিগোর ফ্লাইট। ওই জন্য রানওয়ে ক্লিয়ারেন্স আমরা পাইনি এতক্ষণ। এইবার আমাদের ফ্লাইট রানওয়ে ওঠার ক্লিয়ারেন্স পাইলট অ্যানাউন্স করলেন সমস্ত ক্রুরা টেক অফ স্টেশনে চলে যাবে, মানে তারা তাদের নির্দিষ্ট যে সিটগুলো আছে সেখানে বসে পড়বে। এবার আমরা মেন রানওয়েতে উঠছি। এটা হচ্ছে মেন রানওয়ে কলকাতা এয়ারপোর্টে। আমরা একদম রানওয়ের কিনারায় যাব, ওইখান থেকে দৌড় শুরু হবে। আমরা এখন যাচ্ছি উত্তর দিকে, মানে বিরাটির দিকে। আসলে দৌড়টা ওখান থেকেই শুরু হবে। এই প্লেনটা ঘুরিয়ে নিল। আমরা ঘুরছি, এই রানওয়েটা দেখা যাচ্ছে। আমাদের দৌড় শুরু হলো টেক আপের জন্য। ছেড়ে আকাশে উড়ে গেলাম। তলায় দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে তলার বাড়িঘর ছোট হতে শুরু করলো। আপাতত বিদায় কলকাতা। তলায় আমাদের টার্মিনাল দেখা যাচ্ছে, সল্টলেক, সমস্ত কিছু। এটা একটা এয়ারবাস। বোয়িং এবং এয়ারবাস এই দুটোই বেশি চলে ভারতবর্ষের। এয়ারবাসের এটা 320 মডেল। তলায় আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তে বাড়িঘর কত তলায় চলে গেল। একটা অদ্ভুত অভিজ্ঞতা। এখানে
এটা নাগরদোলায় চাপলে যেরকম অভিজ্ঞতা হয় সেরকম। তলায় ভিআইপি রোড দেখা যাচ্ছে, যেটা পোশাকি নাম নজরুল ইসলাম সরণি। দেখি আজকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমি উত্তর দিকে বসেছি। উত্তর দিকে আমাদের হিমালয় পর্বতমালা আছে। বেশিরভাগ সময় এই ফ্লাইট থেকে হিমালয় দেখা যায়। যদি দেখা যায় আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একটা সুন্দর অভিজ্ঞতা, খুব সুন্দর লাগে। তবে পুরোটাই নির্ভর করছে ক্লাইমেটের ওপরে। এখন প্রায় 4টে বাজতে চলেছে। আমরা যখন হিমালয়টাকে পার করব তখন ক্লাউডি ওয়েদার থাকলে সম্ভব হবে না। যেরকম এই মুহূর্তে কলকাতার আকাশ খুব ক্লাউডি, বাইরেটা দেখা যাচ্ছে না। আপাতত খাবারের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। একটু গান শুনব। আর যদি আমি হিমালয় দেখতে পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখি কি হয়। সাধারণত এয়ারবাস 320 বিজনেস ক্লাসে 12টা সিট থাকে। আজকে 12টা সিটের মধ্যে আমরা আছি 4 জন। আমি, প্রসূন ব্যানার্জি, সৌগত রায় এবং আরেকজন ভদ্রমহিলা আছেন। বাদবাকি সব সিটই খালি। চলুন দেখে নিই বিজনেস ক্লাসের ভেতরটা কীরকম হয়। প্রসূন ব্যানার্জি ওইখানে সৌগতদা আছেন, সৌগত রায়, উনি সাংসদ। আমার ঠিক সামনে আছেন একজন ভদ্রমহিলা যাকে দেখা যাচ্ছে না, আর বাদ বাকি সব সিটি খালি। এইমাত্র খাবার এলো। মোটামুটি এরা স্ন্যাক্স বলছে, কিন্তু অনেক কিছুই আছে। চলুন দেখে নেওয়া যাক কি কি আছে।
আজকে আমি বলছি আপনাদের সঙ্গে। সুন্দর মেনু কার্ড ছাপিয়ে
के बाद यहाँ पे इंदिरा गांधी अंतर्राष्ट्रीय हवाई अड्डे दिल्ली में आपका स्वागत है। इस समय वहाँ का तापमान 38 डिग्री सेल्सियस है। सीटबेल्ट संकेत बंद किए जाने तक कृपया सीट पर ही बैठे रहें और ऊपर लगे सामान को न खोलें। अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। आगे जाने वाले अतिथि अपना सारा सामान लेकर उतरे क्योंकि यहाँ पर विमान बदला जाएगा। डायरेक्ट ट्रांसफर के लिए एयर इंडिया की उड़ानों पर आगे जाने वाले अतिथि ट्रांसफर डेस्क पर संपर्क करें। कोविड प्रोटोकॉल और सामाजिक दूरी को ध्यान में रखते हुए हम रो नंबर के अनुसार विमान से उतरेंगे। कृपया अपने सामने बैठे अतिथियों के निकास की ओर बढ़ने के बाद ही अपनी सीट से उठे। जिन अतिथियों ने व्हील चेयर की बुकिंग की है वे सीट पर ही बैठे रहें। सभी अतिथियों के उतरने के बाद आपकी सहायता की जाएगी। स्टार लाइन सदस्य एयर इंडिया कप्तान पवन गोथवाल और क्रू एयर इंडिया से यात्रा करने के लिए आपके आभारी हैं। हमें विश्वास है भविष्य में भी आप हमारे साथ यात्रा करेंगे। नमस्कार, जय हिंद। এই ছিল আমার ব্লগ। আপনাদের কীরকম লাগলো আপনারা আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন, এবং আমি আশা করব আপনারা বেশি বেশি করে লাইক দেবেন, এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করার আশা নিয়ে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।